হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি নিয়ে চলে এসেছি ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো ফার্স্ট ইউনিটের পরীক্ষা 30 এ 30 পেতে গেলে তোমাদের কি চ্যাপ্টারের কোন চ্যাপ্টারে কি প্রশ্ন পড়তে হবে। তো দেখো তোমাদের চ্যাপ্টার কোনগুলো রয়েছে। তোমাদের বইয়ের লাস্ট পেজ খুলবে, দেখবে রয়েছে পাঠ একক, পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠে কোন স্থানে অবস্থান নির্ণয়, বায়ুচাপ, এশিয়া মহাদেশ। এই 4টে টপিক থেকে তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষা হবে। যদি তোমাদের অন্য কোনো চ্যাপ্টার থেকে থাকে পরীক্ষাতে, অবশ্যই আমি আলাদা করে কমেন্টে জানাবে, সেটা আমি আলাদা করে শর্টসে হোক বা ভিডিও করে হোক আমি দিয়ে দেবো। চিন্তার কোনো কারণ নেই। এখন আমি এই 4টে টপিক থেকে তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলবো, তো দেখে নাও কি করবে। সব থেকে মজাদার কথা, টেক্সট বুকের বাইরে থেকে কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেবে না। যা প্রশ্ন দেবে, যেগুলো দেবে, সব টেক্সট বুকের মধ্যে থেকেই দেবে। তো দেখো তোমাদের টেক্সট বুকে কি পড়তে হবে, এগুলো পড়ে যাও। আমাকে একটু ভরসা করে পড়ে যাও। পরীক্ষাতে 30 এ 30 যদি না পাও আমাকে বলো, ঠিক আছে। পৃথিবীর পরিক্রমণ চ্যাপ্টার খোলো, ফার্স্ট পেজে দেখো রয়েছে মহাকর্ষ কি, তার ঠিক নিচে রয়েছে পৃথিবী কত গুণ, আর সূর্য সূর্য থেকে পৃথিবী কত গুণ ছোট, বা সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়। এই দুটো জায়গা পড়বে, তার বেশি কিচ্ছু পড়ার দরকার নেই। ঠিক তার পরের পাতা চলে এসো, পাতা নম্বর 3-এ পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো পড়বে। দেখো হাইলাইট করা রয়েছে, দাগানো রয়েছে। পৃথিবীর কক্ষপথটা কিরকম, উপবৃত্তাকার, এবং পৃথিবীর পরিক্রমণ গতি বলতে কি বোঝো পড়বে। ঠিক তার নিচে চলে এসো মুক্তিবেগ কি, এবং মুক্তিবেগের মান কত, 11.2 কিমি পার সেকেন্ড, ঠিক আছে, পড়বে। পাতা নম্বর চলে আসো 5-এ, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে তোমাদের সামনে সেগুলোই আমি ধরছি। এই ছবিটা প্র্যাকটিস করবে, এবং দেখো এখানে অপসর ও অনুসর অবস্থান রয়েছে, কত তারিখ হয় এবং তাদের দূরত্বটা কত থাকে। এই দুটো আসবেই পরীক্ষাতে, ভালো করে দেখে নাও। চান্দ্রমাস বলতে কি বোঝো, সৌর বছর বলতে কি বোঝো করবে। টিকার জন্য অধিবর্ষ বা লিপিয়ার বলতে কি বোঝো করবে। এবং কোন সাল অধিবর্ষ বা লিপিয়ার হবে সেটা কি করে বুঝবো। যদি নর্মাল সাল হয় তাহলে 4 দিয়ে ভাগ করে মিলে গেলে সেটা লিপিয়ার হবে। আর যদি লাস্টে যদি দুটো শূন্য থাকে, শতাব্দী বোঝায়, যেমন 2000, 1900, 1700, 1800 ডবল শূন্য, অর্থাৎ এটা দিয়ে বোঝার চেষ্টা করবে। পেছনে যদি দুটো শূন্য থাকে সেক্ষেত্রে আমরা 4 দিয়ে নয় 400 দিয়ে ভাগ করে দেখবো। যদি মিলে যায় তাহলে সেটা লিপিয়ার, যদি না মেলে সেটা লিপিয়ার কিন্তু নয়। বোঝা গেল? এইটা ভালো করে নোট ডাউন করে রাখো। আর তোমাদের যেগুলো আমি বলছি টেক্সট বুকে সেগুলো ভালো করে পড়বে, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে। পাতা নম্বর 8-এ পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে। এটা পরীক্ষাতে বারবার দেয়, 66.5 ডিগ্রি কোণে, মনে রাখবে। ঠিক পাতা নম্বর 10-এ এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে, এবং এই যে নামগুলো রয়েছে মহাবিষুব, জলবিষুব কত তারিখে হচ্ছে, এই তারিখগুলো ভালো করে মনে রাখবে। এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে। সূর্যের বার্ষিক আপাতগতি বলতে কি বোঝো, রবি মার্ক কি, এগুলো ভালো করে পড়বে। দৈনিক আপাতগতি বলতে কি বোঝো, ঠিক আছে, করবে। মার্ক কথার অর্থ কি আসে পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেনে। তা যেগুলো দাগানো দেখতে পাচ্ছি এগুলো ভালো করে পড়ে যাও টেক্সট বুক থেকে, পরীক্ষাতে দেখবে এর মধ্যে ছোট বড় সব রকম প্রশ্ন কমন পাবেই। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কি বোঝো, এগুলো পড়বে। তারপর রয়েছে বিষুব কথার অর্থ কি, এটা পরীক্ষাতে আসে। মহাবিষুব বলতে কি বোঝো এবং কোন তারিখে হয়। জলবিষুব বলতে কি বোঝো, কোন তারিখে হয়, এগুলো করবে। কর্কট সংক্রান্তি বলতে কি বোঝো করবে। তোমাদের প্রথম চ্যাপ্টারে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত প্রশ্ন তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরলাম উত্তর সহ, এবং দেখিয়ে দিলাম কোনগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো পড়ে যাও, পরীক্ষাতে কমন পাবেই। আচ্ছা, কোথায় মধ্যরাত্রি সূর্য তো মাঝরাতে সূর্যকে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে জাপানের নরওয়ের হামারফেস্ট, ঠিক আছে, বন্দরে, মনে রাখবে। পাতা নম্বর 16-এ সুমেরু প্রভা কুমেরু প্রভা বলতে কি বোঝো, অথবা ইংলিশ টার্মটা মনে রাখার চেষ্টা করবে। অরোরা বোরিয়ালিস ও অরোরা অস্ট্রালিস বলতে কি বোঝো করবে। তাহলে প্রথম চ্যাপ্টারে যেগুলো আমি দেখালাম প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো, এর মধ্যেই কমন পাবে। বোঝা গেল? এরপর চলে এসো দ্বিতীয় অধ্যায়, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। এখান থেকে কি করবে দেখে নাও। একদম ফার্স্ট পাতে নিচের দিকে চলে এসো, দেখো রয়েছে নিরক্ষরেখা, নিরক্ষরেখার বৈশিষ্ট্য, বা দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখার বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, সঙ্গে ছবিটা। অক্ষরেখা, দ্রাঘিমারেখা বলতে কি বোঝো, অক্ষরেখার বৈশিষ্ট্য, দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য এবং তাদের মান। পরীক্ষাতে কিন্তু দেবে পৃথিবীতে কলকাতার অবস্থান কত, কত ডিগ্রি কত মিনিটে রয়েছে, ঠিক আছে, এটা ভালো করে পড়বে। তার নিচে দেখো রয়েছে অক্ষাংশ বলতে কি বোঝো করবে। দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য, এই অক্ষরেখার বৈশিষ্ট্য দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য দিয়ে তোমাদের একটা প্রশ্ন বাড়িতে করতে হবে খাতা, সেটা হচ্ছে অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য কি। তাই এটা ভালো করে পড়লেই তোমরা কিন্তু করে আসতে পারবে। অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিটা কি করবে। তারপর ঠিক চলে এসো পাতা নম্বর 27-এ, দেখো কোনগুলো করবে। ভারতের স্থানীয় সময় প্রমাণ সময় বলতে কি বোঝো, ওকে। এবং ঠিক নিচে রয়েছে জিপিএস, জিপিএস এর পুরো নামটা কি করবে, এবং এই জিপিএস জিনিসটা কি টিকার জন্য আসতে পারে, পড়ে রাখবে। এর পরের চ্যাপ্টার চলে এসো বায়ুচাপ। বায়ুচাপ থেকে কি প্রশ্ন করবে, এটা হেল্পার বই থেকে তোমাদের আমি দেখাবো, এখানে ভালো করে গুছিয়ে দেওয়া নেই বলে হেল্পার বই থেকে দেখে নাও কি পড়বে। প্রথম প্রশ্ন, কি বিশ্বের ওপর বায়ুচাপ নির্ভর করে, ভালো করে দেখে নাও উত্তরটা। তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দেবো, তাই ধৈর্য করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, উত্তর এখানেই পেয়ে যাবে। এই পর্যন্ত উত্তর শেষ হলো।
বায়ুচাপ বলয়গুলো কি কি এবং ছবি এঁকে সেটা দেখাতে হবে, তাই এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে। বায়ুচাপ কি সর্বত্র সমান? ব্যাখ্যা করো। সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। বায়ুচাপ রেখা বলতে কি বোঝো? করবে। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয় কেন? অথবা নিরক্ষীয় অঞ্চলে বায়ুতে সর্বদা নিম্নচাপ বিরাজ করে কেন? করবে। যা যা প্রশ্ন আমি দিচ্ছি ভালো করে করবে। ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা কি? অথবা চাপ মাপক যন্ত্রের মধ্যেও পারদ ব্যবহার করা হয় কেন? উচ্চচাপ ও নিম্নচাপ, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য। করবে। দেখে নাও পুরো উত্তর। এই পার্থক্য তোমাদের এই পর্যন্ত শেষ হলো। পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্বতে যান কেন? করবে। এখানে বিভিন্ন ঘূর্ণবাতের নাম ও অঞ্চল দেওয়া রয়েছে, এটা মুখস্থ করে ফেলবে। কোন অঞ্চলের কি কি ঘূর্ণবাত হয়েছে। শর্ট কোশ্চেন দেখে না কি কি করবে। স্বাভাবিক বায়ুচাপ কত, সমুদ্রপৃষ্ঠ বায়ুচাপ কত, এগুলো ভালো করে করবে, যেগুলো এখানে হাইলাইট করা এবং দাগানো। পৃথিবীতে প্রধান কটি বায়ুচাপ বলা রয়েছে, পরীক্ষাতে আসবে। পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায় না কেন? মাউন্ট এভারেস্টের বায়ুচাপ কত, খুব ভালো করে পড়বে। কোন যন্ত্রের সাহায্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপের পরিবর্তন মাপা হয়? প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি হারে তাপমাত্রা কমে যায়, এগুলো ভালো করে পড়বে। তো বায়ুচাপ থেকে কি প্রশ্ন করবে আশা করি বুঝতে পারলে। এরপর আসছি এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে কি কি করবে দেখে নাও। ফার্স্ট পেজে দেখো কিছু ছবি রয়েছে, ছবির তুলনায় কিছু নাম রয়েছে, এইটা ভালো করে পড়ে নেবে। পামির মালভূমি হচ্ছে পৃথিবীর ছাদ, মনে রাখবে। গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। বৃহত্তম হ্রদ তার নাম কাশ্মীর হ্রদ। এগুলো সবই কিন্তু এশিয়াতেই অবস্থান করছে এবং এগুলো কিন্তু পৃথিবীর ইম্পর্টেন্ট এক একটা জায়গা। পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা, এগুলো ভালো করে দেখবে। প্রথম পাতার পরে পা চলে এসো। এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয়? ইম্পর্টেন্ট, করবে। এশিয়া মহাদেশের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যেগুলো দাগানো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা ভালো করে পড়বে। ঠিক আছে। তোমাদের পরীক্ষাতে মানচিত্র দিতেও পারে, নাও দিতে পারে, তবু তোমাদের বলে রাখবো এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে, তো এগুলো ভালো করে কিন্তু একবার দেখে রাখবে কোথায় কোথায় কি কি অবস্থান করছে। যদি তোমাদের ম্যাপ পয়েন্টিং দিয়ে দেয়, স্কুলে একবার ম্যামকে প্রশ্ন করবে ম্যাপ পয়েন্টিং দেবে কিনা, যদি দেয় তাহলে দেখবে, আর না দিলে দেখার দরকার নেই, স্কিপ করবে। শর্ট কোয়েশ্চেন কি কি পড়বে দেখে নাও। এশিয়া ইউরোপের মানে মহাদেশের মাঝে কোন পর্বত অবস্থিত? ও বিনিসি লেনা নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে? এশিয়া আফ্রিকার মহাদেশের মাঝে কি কি আছে? এশিয়ার কোন সাগরের জলে কোনো জিনিস ডোবে না? চীনের দুঃখ কোন নদীকে বলা হয়? এশিয়ার মনুষ্য বসতিযুক্ত শীতলতম স্থান কোনটি? শীতল তৈগা জলভূমি এশিয়ার কোন স্থানে দেখা যায়? এগুলো ভালো করে পড়বে, যেগুলো এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে, একবার দেখে নিও। পৃথিবীর বদ্বীপ সমভূমির নাম কি? বৃহত্তম। টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কি? সাতেল আরব। এশিয়ার দক্ষিণবাহী নদীগুলোর মধ্যে কোন নদীটি তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে? এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? এগুলো ভালো করে পড়বে। আমি চাই আমার যত স্টুডেন্ট রয়েছে যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই ভূগোলে 30-এ 30 পাও। ঠিক আছে। এর আগে তোমাদের অঙ্ক ইংরাজি দেওয়া হয়ে গেছে, অবশ্যই কিন্তু এসে দেখে নিও। ঠিক আছে, অবশ্যই কিন্তু দেখে নিও। প্লে লিস্ট ফলো করে কিন্তু ক্লাস 7 এসে দেখে নিও, সেখানে অঙ্ক ইংরাজি দেওয়া হয়ে গেছে এই বছরের সাজেশন প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। তো তোমাদের বলা থাকলো একবার কিন্তু দেখে নিও, তারা নতুন তারাও কিন্তু দেখে নিও। ঠিক আছে। তো তারপর দেখো এশিয়ার দীর্ঘ নদী কোনটি? এশিয়ার সরলবর্গীয় অরণ্যের অপর নাম কি? এখানে দাগানো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তাই ভালো করে করবে। 4 o'clock রেনফল কোন জলবায়ুজনের বৈশিষ্ট্য? ঠিক আছে, করবে। এশিয়ার নদ নদীগুলো তোমাদের টেক্সট বুকের যেটা রয়েছে নদ নদীগুলো বৈশিষ্ট্য ভালো করে পড়ে রাখবে। এবং এরপরে যে প্রশ্নটা তোমাদের করবে, এশিয়ার উত্তরবাহী নদীগুলোতে প্রায় বন্যা হয় কেন? দেখে নাও পুরো উত্তর। এর পুরো তো তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। এশিয়ার দক্ষিণবাহী নদী অববাহিকা জনঘনত্বপূর্ণ কেন? এশিয়ার দক্ষিণবাহী নদী অববাহিকা জনঘনত্বপূর্ণ কেন? করবে। দেখে নাও পুরো উত্তর। সরে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের টেক্সট বুকে যে চারটা রয়েছে উত্তর দিকে প্রবাহিত নদী, এদের বৈশিষ্ট্যগুলো পড়বে, কোথা থেকে সৃষ্টি হয়েছে, মোহনাগুলো ভালো করে দেখে রাখবে এবং বৈশিষ্ট্যগুলো একবার পড়ে রাখবে। এবং দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলো তাই একই ব্যাপার, উৎস, নদীর নাম, নদীর দৈর্ঘ্য এবং মোহনা, এই চারটে পয়েন্ট ভালো করে পড়বে সবকটা নদী। ঠিক আছে, দেখে নিলে। তোমাদের বইতে যে জায়গাগুলো আমি হাইলাইট করে রেখেছি এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পাবেই। এশিয়া মহাদেশের জলবায়ুগুলো যেগুলো রয়েছে, নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, এগুলো কিন্তু একবার করে পড়ে রাখবে, কারণ দিতেই পারে এশিয়া জলবায়ু বৈচিত্র্য লেখো, অর্থাৎ বড় প্রশ্ন জলবায়ু বৈচিত্র্যগুলো লেখো এশিয়ার মহাদেশের। সেক্ষেত্রে তোমাদের কিন্তু জলবায়ু বৈচিত্র্যগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। তাই এখানে চার্টের মধ্যে দেওয়া রয়েছে, চার্টের আকারে দেওয়া রয়েছে, চার্টগুলো ভালো করে পড়বে। ঠিক আছে। এবার রয়েছে চীনের ইয়াংশি নদী অববাহিকা, এর বৈশিষ্ট্যগুলো পড়বে। ইয়াংশি নদী অববাহিকাতে সেজুয়ান অববাহিকাতে কি রেড বেসিন কি? হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। এই যে যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ এটা ভালো করে পড়ে রাখবে। চীনের হল্যান্ড কি? চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়?
ইয়াংসি অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো কি কি? এই কারণগুলো লিখলেই তোমাদের বড় প্রশ্নের আনসার 5 নম্বরের জন্য তৈরি হয়ে যাবে। আর তোমাদের বড় প্রশ্ন করতে হবে জাপানের টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল বলতে কি বোঝো? এটা তোমাদের পুরোটাই কিন্তু এই পাতাটা গুছিয়ে তোমাদের কিন্তু পড়ে লিখতে হবে, ঠিক আছে? বড় প্রশ্ন তোমাদের যেগুলো আমি বললাম এই অধ্যায় থেকে সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তাই আশা করি প্রত্যেকে বুঝতে পারছো তোমাদের কোনগুলো ভালো করে পড়তে হবে। যে জিনিসগুলো আমি দেখালাম প্রত্যেকটা ভালো করে পড়ে যাও, পরীক্ষাতে কমন পাবেই, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এর বাইরে কিছু আসবে না। ওপেক কি? ওপেকের জন্য টিকাও আসতে পারে, ওপেকের পুরো নাম আসতে পারে, করবে। আচ্ছা, ঘাওয়ার কি, সাফানিয়া কি, করবে। তো তোমাদের ভূগোলের প্রথম ইউনিটের পরীক্ষার এই হলো সাজেশন প্রশ্ন যেগুলো আমি দিলাম। যেগুলো বই থেকে দেখানো বই থেকে দিলাম, যেগুলো হেল্পার বই থেকে দেখানো সেগুলো আমি হেল্পার বই থেকে দেখিয়ে দিলাম। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, উত্তর সময় দেখিয়েছি। তাই যেগুলো মানে তোমরা পেলে সেগুলো প্রত্যেকটা ভালো করে তৈরি করে ফেলো, পড়ে রেখো, পরীক্ষাতে দেখবে কমন পাবেই। আরেকটা কথা বলবো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে, ঠিক আছে? তোমাদেরকে আমি পড়াচ্ছি, তোমাদের যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, এই যে আমার কষ্টটা হচ্ছে সেটা আমার সার্থক হবে তখন, এখন তুমি এগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং তোমার ভালো মার্কস নিয়ে আসবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের অন্য কোনো চ্যাপ্টার থেকে থাকে আবারও বলে রাখছি, আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।